প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের এই এমসিকিউ প্রশ্ন প্রোগ্রামিং ভাষা সম্পর্কে প্রায় 100-র অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করব উত্তর সহ ব্যাখ্যা আকারে। লক্ষ্য করি প্রথম প্রশ্নটা এখানে এই আলোচনায় আছে। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রথম প্রশ্ন, কম্পিউটারের বোধগম্য ভাষা বা নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষা সাধারণত 0 এবং 1 ব্যবহার করে রচিত হয় এবং এই ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, তাই এটিকে কম্পিউটারের নিজস্ব ভাষা বলা হয়। পরের প্রশ্ন, কোনটি নিম্ন স্তরের ভাষা? তো এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যান্ত্রিক ভাষা নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষা দুইটি, এই যে লক্ষ্য করি, একটি হচ্ছে প্রথম প্রজন্মের মেশিন ভাষা, আরেকটি হচ্ছে দ্বিতীয় প্রজন্মের অ্যাসেম্বলি ভাষা। এই দুইটা ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। আর উচ্চতর ভাষা, অতি উচ্চতর ভাষা, স্বাভাবিক ভাষা, এগুলাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোন ভাষা তৈরির প্রোগ্রামে ভুল শনাক্ত করা কঠিন? মেশিন ভাষা। মেশিন ভাষায় ভুল 0 আর 1 লেখা হয়, তো 0 আর 1 ব্যবহার করে লেখা হয় মেশিন ভাষা, তাই ভুল সংশোধন করা খুব টাফ, কঠিন। পরের প্রশ্ন, অ্যাডা লাভলেস ছিলেন প্রথম প্রোগ্রামার, বিশ্বের প্রথম প্রোগ্রামার অ্যাডা লাভলেস ছিলেন। বার্নলি শব্দ ব্যবহার করে তিনি প্রথম এই প্রোগ্রাম রচনা করেন। অ্যাডা লাভলেসের আরেকটা পরিচয় ছিল, তিনি ইংরেজ কবি লর্ড বার্নের কন্যা ছিলেন। ও এটা পরিচয়টা দিই, অ্যাডা লাভলেস সম্পর্কে কিছু ব্যাখ্যা দিই। এই যে অ্যাডা লাভলেস, ইনি ছিলেন বিশ্বের প্রথম প্রোগ্রামার এবং ইংরেজ কবি লর্ড বার্নের কন্যা ছিলেন। তিনি ছিলেন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার। অ্যাডা লাভলেস 1815 সালে জন্মগ্রহণ করেন, 52 সালে মারা যায়। মাত্র 18 থেকে 15 থেকে 52, অল্প সময়ে তিনি ছিলেন। এবং 1833 সালে চার্লস ব্যাবেজের যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার হয়, সেইখানে এই প্রোগ্রামিং ভাষা সর্বপ্রথম ব্যবহার করেন, চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনে। পরের প্রশ্ন, গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, এই মেমোরি কোনটি? রেজিস্টার। রেজিস্টারের রেজিস্টার ছোট কিন্তু এর গতি বেশি, ধারণ ক্ষমতা কম। পরের প্রশ্ন, নন ভোলাটাইল মেমোরি হচ্ছে স্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি রম। রম এর পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। র্যাম এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম, ক্যাশ মেমোরি, ভার্চুয়াল মেমোরি, এগুলো সব হচ্ছে অস্থায়ী মেমোরি, নন ভোলাটাইল মেমোরি, মানে ভুলে যায়, কারেন্ট চলে গেলে এই র্যামের মধ্যে যা থাকে সব মুছে যায়, কিন্তু রমের মধ্যে যেগুলি থাকে কারেন্ট চলে গেলে মুছে যায় না, তাই এটাকে নন ভোলাটাইল বলে, মানে স্থায়ী মেমোরি বলে। আচ্ছা, আমার সামনে যারা আছে টিক মারতেছে তো, 5-6 পরে লিখে নেবে, দুটো নাই। অ্যাসেম্বলি ভাষার উদ্ভব হয় 1950 সালে। 1950 সালে। আচ্ছা, কোন ভাষা কত সালে উদ্ভব হয় একটু দেখে নিই, ভালো করে লক্ষ্য করি। 1945 সালে মেশিন ভাষা, 1950 সালে অ্যাসেম্বলি ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ভাষা। 1960 সালে উচ্চতর তৃতীয় প্রজন্মের ভাষা, 1970 সালে অতি উচ্চতর চতুর্থ প্রজন্মের, এবং 1980 সালে স্বাভাবিক ভাষা পঞ্চম প্রজন্মের ভাষা রচিত হয়, যা বর্তমান পর্যন্ত পঞ্চম প্রজন্মের ভাষা ব্যবহার করা হচ্ছে। পরের প্রশ্ন লক্ষ্য করি, চতুর্থ প্রজন্মের ভাষা কোনটি? অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা। চতুর্থ 4GL এর পূর্ণরূপ হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 1970 সালে অতি উচ্চতর ভাষা প্রকাশিত হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি, কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় পঞ্চম প্রজন্মের ভাষায়। পঞ্চম প্রজন্মের ভাষায় এইকে স্বাভাবিক ভাষা বা পঞ্চম প্রজন্মের ভাষাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলা হয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সুযোগ রয়েছে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় পঞ্চম প্রজন্মের ভাষায়, বিষয়টি খেয়াল রাখবো। পরের প্রশ্ন লক্ষ্য করি, এডিডি কম্পিউটারের দ্বারা সম্পন্ন করা হয় যোগের কাজ। যোগের কাজ, এডিডি দ্বারা যোগের কাজ করা হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি, আচ্ছা আমরা কিছু কোড দেখি, অ্যাসেম্বলি ভাষায় রচিত কিছু কোড দেখি। এই যে এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, বইতেও আছে। এলডিএ এটা লোড বোঝায়, লোড। এসটিএ স্টোর বোঝায়, সংরক্ষণ বোঝায়। সিএলআরএ ক্লিয়ার, পরিষ্কার করা বোঝায়, মানে মেমোরি ফাঁকা করা। এডিডিতে যোগ বোঝায়, এসইউবিতে বিয়োগ বোঝায়, সাব মানে বিয়োগ, সাবট্রাকশন থেকে সাব, আর অ্যাড মানে যোগ। এগুলি হচ্ছে এই অ্যাসেম্বলি ভাষায় নেমনিক কোড, অপ কোড। আচ্ছা, আরো আছে কিছু দেখাচ্ছি আমি, মনে থাকবে, অনেকগুলি দেখা যায় এবং বইতেও আছে, এগুলি কিন্তু আমরা পড়বো। এমইউএল গুণের জন্য ব্যবহার করা হয়, অ্যাসেম্বলি ভাষার সংকেত। ডিআইভি ভাগ করার জন্য, জিএমপি জাম্প দেওয়া বা পরবর্তী নির্দেশের জন্য কোনো লেভেলে যাওয়ার জন্য ব্যবহার করা হয়।
এগুলো অবশ্যই আমরা এই কাজগুলি মনে রাখবো, কোনটার কি কাজ, এগুলো থেকে এমসিকিউ আসে। লাস্টে আরো কিছু দেখি, লক্ষ্য করি। এই যে আইএনসি দ্বারা ইনক্রিমেন্ট বোঝায়, ডিসি দ্বারা ডিক্রিমেন্ট বোঝায়, আইএমপি দ্বারা ইনপুট বোঝায়, আউট দ্বারা আউটপুট বোঝায়, এসটিপি দ্বারা স্টপ বোঝায়। এগুলো কিন্তু মনে রাখবো। যেমন অনেক সময় আসে আইএনসি দ্বারা কি বোঝায়, ইনক্রিমেন্ট, ডিসি দ্বারা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে এক এক করে বৃদ্ধি পাবে, ডিক্রিমেন্ট মানে এক এক করে কমে যাবে। ইনক্রিমেন্ট মানে এক এক করে বৃদ্ধি পাবে, ডিক্রিমেন্ট মানে এক এক করে কমে যাবে। ওকে, পরবর্তী এমসিকিউটা লক্ষ্য করি। অপকোড কিসের উপর কাজ করে, অপারেন্ডের উপরে। এখন অপারেন্ড কি সেই জিনিসটা একটু বলি। যেমন এখানে লিখলাম সি সমান এক্স, কারেন্টটা চলে গেল, তাই না? আচ্ছা, সমস্যা নেই। পরের প্রশ্নটি লক্ষ্য করি, অপকোড কিসের উপর কাজ করে, অপারেন্ডের উপরে। এখন একটা বিষয় জানা উচিত, অপকোড কি অপারেন্ড কি, ভালো করে লক্ষ্য করি। এই যে আমি এখানে লিখলাম সি সমান এ এক্স অ্যাড ওয়াই, তার মানে কি এক্স হচ্ছে অপারেন্ড, ওয়াই হচ্ছে অপারেন্ড, সি হচ্ছে অপারেন্ড, আর এখানে যে প্রতীক ব্যবহার করেছি ইকুয়াল টু, এগুলো অপারেটর বা, আর এখানে যে অ্যাড ব্যবহার করেছি এটা কোড, অপকোড, ওই যে অ্যাসেম্বলি ভাষার কোড। যোগ করার জন্য অ্যাড ব্যবহার করা হয়, বিয়োগ করার জন্য সাব, গুণ করার জন্য মিউএল, এগুলি। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, অ্যাসেম্বলি ভাষায় বিয়োগের জন্য কোন কাজ করা হয়, এমইউএল, সাব। সাব, এই সাব যোগ করার জন্য, এটা ভাগ করার জন্য, এটা যোগ করার জন্য, আর এটা বিয়োগ করার জন্য, আর এটা গুণ করার জন্য। পরের প্রশ্ন লক্ষ্য করি, অ্যাসেম্বলি ভাষায় প্রতিটি নির্দেশকে কয়টি অংশে বিভক্ত করা হয়, 4টি অংশ। এই যে লেভেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট। লেভেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট, এই 4টা হচ্ছে অ্যাসেম্বলি ভাষার অংশ, আমরা মনে রাখবো অবশ্যই। পরের প্রশ্ন, নিচের কোনটি মেশিন ভাষার সুবিধা। মেশিন ভাষার সুবিধা হচ্ছে অনুবাদ লাগে না। মেশিন ভাষা তো কম্পিউটারের নিজের ভাষা, এটাকে অনুবাদ করার দরকার হয় না। পরের প্রশ্ন লক্ষ্য করি, অ্যাসেম্বলি ভাষার গুণের জন্য ব্যবহার করা এমইউএল। গুণের জন্য এটা, যোগের জন্য এটা, ভাগের জন্য না, ভাগের জন্য এটা, ভাগের জন্য এটা, আর বিয়োগের জন্য এটা। ইংরেজি ভাষার সাথে মিল আছে কোন ভাষা, উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষা আমরা যখন লিখি ইংরেজি অক্ষর ব্যবহার করে লিখি। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমি উচ্চ স্তরের ভাষা লিখে দেখাইলাম, এটা সি প্রোগ্রাম, এটা কিন্তু ইংরেজি ভাষা ব্যবহার করে লিখেছি, সেজন্য বলা হচ্ছে উচ্চ স্তরের ভাষা, ইংরেজি অক্ষর ব্যবহার করে লেখা হয়। পরের প্রশ্ন, ভিজুয়াল বেসিক কোন ধরনের ভাষা, উচ্চ স্তরের ভাষা। ভিজুয়াল বেসিক, পাইথন, সি প্রোগ্রাম, সি প্লাস প্লাস, সবই উচ্চ স্তরের ভাষা। আর শুধুমাত্র মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা, এই দুটা নিম্ন স্তরের ভাষা, আর এই দুটা বাদে সব উচ্চ স্তরের ভাষা, বিষয়টি মনে রাখবো। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার সাংকেতিক প্রোগ্রাম বলা হয় অ্যাসেম্বলি ভাষাকে, কারণ অ্যাসেম্বলি ভাষায় সংকেত ব্যবহার করা হয়। ওই যে এডিডি, এসইউবি, এমইউএল, যোগ করা, গুণ করা, ভাগ করার জন্য লিখি না, ওই সংকেত, এগুলো, সেজন্য সাংকেতিক ভাষা বলা হয় অ্যাসেম্বলি ভাষাকে, বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন লক্ষ্য করি, কম্পিউটারের মেশিন ভাষার প্রজন্মকাল 45 থেকে 49, আর 50 থেকে 59 হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, 60 থেকে 69 হচ্ছে উচ্চতর ভাষা, 70 থেকে 79 হচ্ছে অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা। এই সালগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। পরের প্রশ্ন, মেশিন ভাষার নির্দেশকে 4টি অংশে ভাগ করা হয়, যথাক্রমে ইনপুট, এই যে গাণিতিক, ইনপুট আউটপুট, নিয়ন্ত্রণ, প্রত্যক্ষ ব্যবহার। মেশিন ভাষার 4টি অংশ, গাণিতিক। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি কোন অংশে কি কাজ করে, তাহলে মনে থাকবে। এই যে লক্ষ্য করি, ভালো করে লক্ষ্য করি, মেশিন ভাষার নির্দেশে গাণিতিকের কাজ হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা, বইতে আছে কিন্তু এগুলা আমরা পড়ে নিব। নিয়ন্ত্রণের কাজ হচ্ছে লোড করা, স্টোর করা, জাম করা। ইনপুট আউটপুটের কাজ হচ্ছে রিড রাইট, পড়া এবং লেখা। আর ব্যবহার, প্রত্যক্ষ ব্যবহার, থামা, আরম্ভ করা, শেষ করা, এগুলা কোন অংশের কি কাজ, এগুলো আমরা মনে রাখবো। পরের প্রশ্ন লক্ষ্য করি, প্রথম প্রজন্মের ভাষার ব্যবহার মেশিন ভাষা। প্রথম প্রজন্মের কম্পিউটার গুলোতে মেশিন ভাষা ব্যবহার করা হতো। পরের প্রশ্ন, অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। অ্যাসেম্বলার হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। প্রোগ্রামিং রিড রাইট কোন অংশের কাজ, রিড রাইট হচ্ছে ইনপুট আউটপুট। কোন ভাষার জন্য সবচেয়ে কম মেমোরি, যান্ত্রিক ভাষা। মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা যেহেতু 0 এবং 1 ব্যবহার করে লেখা হয়, এটা মেমোরি কম লাগে, একদম মেমোরি কম লাগে। পরের প্রশ্ন, উচ্চ স্তরের ভাষার লেখা প্রোগ্রামকে কি বলে, উচ্চ প্রোগ্রাম। উচ্চ স্তরের ভাষাকে উচ্চ প্রোগ্রাম বলে। আর একটা বিষয় বলে রাখি, মেশিন ভাষা বাদে
অন্য সকল ভাষায় লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম বলে। কম্পিউটারের প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত সংখ্যা বাইনারি। বাইনারি সংখ্যা প্রোগ্রামে ব্যবহার করা হয় কারণ 0 এবং 1 ব্যবহার করে মেশিন ভাষা রচিত হয়। একটু দ্রুত বলছি কারণ আমি 100টা এমসিকিউ আজকে আলোচনা করব সেই জন্য। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করে যে বাইনারি 0 এবং 1 ব্যবহার করে আমরা মেশিন ভাষা রচিত করে থাকি। কোন প্রোগ্রামিং ভাষায় ইংরেজি অক্ষর ব্যবহার করা হয়? উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষায় ইংরেজি অক্ষর ব্যবহার করে লেখা হয়, তাই মানুষের ভাষার সাথে মিল আছে, মানুষ সহজেই বুঝতে পারে। এই যে সি প্রোগ্রাম উচ্চ স্তরের ভাষা এবং এটি আমরা ইংরেজি অক্ষর ব্যবহার করে লিখেছি। পরের প্রশ্ন, নিম্নের কোনটি নেমনিক কোড? সিএলআর। সিএলআর দ্বারা ফাঁকা করা, ক্লিয়ার করা বোঝায়। মেমোরি ক্লিয়ার করার জন্য এই সিএলআর ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, আইএনটি, সিআইসিআর, ফ্লোট, ডাবল এগুলা কি? বিল্ড ইন ডেটা টাইপ। এগুলি সাধারণত বিল্ড ইন ডেটা টাইপ মানে কি? এইগুলি আমাদের যে লাইব্রেরি আছে লাইব্রেরি ফাংশনের সাথে এবং লাইব্রেরি সাথে লিংক আছে, এগুলি যারা বিল্ড ইন ডেটা টাইপ বলে। এবং এই বিল্ড ইন ডেটা টাইপকে প্রাইমারি ডেটা টাইপও বলা হয়। আনসিসি মানে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কর্তৃক এই বিল্ড ইন ডেটা টাইপ যে সমস্ত রয়েছে, আমাদের কিওয়ার্ড আছে, বিভিন্ন কিওয়ার্ড, সেই কিওয়ার্ড গুলোকে ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি ভাষায় থামানোর জন্য এসটিপি ব্যবহার করা হয়। থামানোর জন্য এসটিপি, কিন্তু স্টপ না। অ্যাসেম্বলি ভাষার যে সংকেতগুলো আছে তার মধ্যে থামানোর জন্য এসটিপি ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি ভাষায় পরবর্তী নির্দেশের জন্য জেএমপি ব্যবহার করা হয়। পরবর্তী নির্দেশের জন্য আমরা জেএমপি ব্যবহার করি, জাম্প করার জন্য। পরবর্তী প্রশ্ন, বৈজ্ঞানিক সমস্যার সমাধানের জন্য গাণিতিক কাজে উপযোগী উচ্চতরের ভাষা কোনটি? ফোরটান। ফোরটানের পূর্ণরূপ হচ্ছে ফর্মুলা ট্রান্সলেটর। ফোরটান এটি আদিমতম প্রোগ্রামিং ভাষা এবং এই ভাষা প্রথমে আইবিএম কম্পিউটার ব্যবহার করে 1953 সালে। প্রকৌশল বা বৈজ্ঞানিক কাজের গবেষণা ও গাণিতিক হিসাব নিকাশের জন্য এই ফোরটান ভাষা ব্যবহার করা হতো এক সময়। ফর্মুলা ট্রান্সলেটর, ফোরটান, এটা উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। অ্যাসেম্বলি ভাষায় অ্যাকুমুলেটর মানে মেমোরিতে ডেটা সংরক্ষণের জন্য এসটিএ ব্যবহার করা হয়। এসটিএ মানে স্টোর করা, এসটিএ। যে ভাষা ব্যবহার করে উচ্চ স্তরের ও নিম্ন স্তরের উভয় ভাষার কাজ করা যায় তাকে মধ্য স্তরের ভাষা বলে। সি একটি মধ্য স্তরের প্রোগ্রামিং ভাষা, কারণ সি ভাষা ব্যবহার করে উচ্চ স্তরের কাজও করা যায়, নিম্ন স্তরের কাজও করা যায়। পরবর্তী প্রশ্ন, দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম রচনা করা যায় কোনটা ব্যবহার করে? এই অতি উচ্চতর ভাষা। অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষায় আমরা খুব স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারি, স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক কাজ হয়। পরের প্রশ্ন, নিম্নের কোনটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম? পাইথন হচ্ছে হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। 1991 সালে নেদারল্যান্ডসের একজন বিজ্ঞানী গুইডো ভ্যান রোসাম ইনি পাইথন আবিষ্কার করেন এবং পাইথন বর্তমানে খুব একটি বহুল প্রচলিত প্রোগ্রামিং ভাষা, যা ব্যবহার করে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করা যায়, তাই না? পাইথন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, ওওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম পাইথন, কিন্তু খেয়াল রাখবো বিষয়টা। নিম্নের কোন ভাষা হার্ডওয়্যার পাশাপাশি উচ্চ স্তরের ভাষা নিয়ন্ত্রণ করা যায়? সি ভাষায় নিম্ন স্তরের কাজ করা যায়, উচ্চ স্তরের কাজ করা যায়। হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে যেটি নিম্ন স্তরের কাজ, পাশাপাশি উচ্চ স্তরের প্রোগ্রাম রচনা করে, সেজন্য নিম্ন স্তরের উচ্চ স্তরের উভয় কাজ করা যায় সি ভাষা ব্যবহার করে। পরবর্তী প্রশ্ন, উচ্চ প্রোগ্রামকে একসাথে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কম্পাইলার সমস্ত প্রোগ্রামকে একসাথে রূপান্তর করে, আর ইন্টারপ্রিটার এক লাইন করে রূপান্তর করে, তাই না? এগুলো তোমরা পড়েছি, মনে রাখবো কিন্তু, এগুলো আসে এমসিকিউ, আমি কিন্তু বোর্ড প্রশ্নের ভিতর থেকে এগুলো লিখেছি। মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে। মেশিন ভাষায় যখন প্রোগ্রামটা রূপান্তর হয় তখন তাকে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বলে। মেশিন ভাষা বাদে অন্যান্য সব ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স কোড বলে, বাট মেশিন ভাষায় একমাত্র প্রোগ্রাম 0 আর 1 ব্যবহার করে যেটা লেখা হয় সেটাকে বলা হয় ওই অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। এখন অন্যান্য ভাষাকে আবার মেশিন প্রোগ্রামে রূপান্তর করা হয় অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে, রূপান্তর করে বস্তু প্রোগ্রামে রূপান্তর হয় বা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর হয়। অবজেক্ট প্রোগ্রামের বাংলা হচ্ছে বস্তু প্রোগ্রাম।
পরের প্রশ্ন, ওরাকল সফটওয়্যার নিচের কোনটির সাথে জড়িত? এসডিএল। এসডিএল এর পূর্ণরূপ হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ। এসডিএল ওরাকল একটি ডেটাবেস সফটওয়্যার, ডেটাবেস সফটওয়্যার। আরো কমাই দিলাম, এসএসসি আর ঠান্ডা বাড়াই দিলাম, 2-3 দিন লাগবে। চলো হয়েছে। পরের প্রশ্নটা লক্ষ্য করি, অ্যাসেম্বলি ভাষায় ব্যবহারের প্রজন্মকাল কত? এই যে 50 থেকে 59, 1950 সাল থেকে 1959 সাল পর্যন্ত, এটাকে অ্যাসেম্বলি ভাষার প্রজন্মকাল। নিম্নের কোন ভাষাটি অনুবাদ করার প্রয়োজন হয় না? যান্ত্রিক ভাষা। যান্ত্রিক ভাষাকে অনুবাদ করার প্রয়োজন হয় না, কারণ ওটা কম্পিউটারের নিজের ভাষা। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর হচ্ছে যান্ত্রিক ভাষা। যান্ত্রিক ভাষা হচ্ছে সর্বনিম্ন স্তর, মানে সবচেয়ে প্রথম পর্যায়ের ভাষা, প্রথম প্রজন্মের ভাষা, সর্বনিম্ন স্তরের ভাষা বলা হয়। একটি বিষয় বলে রাখি, এগুলো কিন্তু বারবার পড়তে হবে, একই রকম প্রশ্ন কিন্তু বারবার পড়তে হবে, না মনে থাকবে না। নিম্নের কোনটি স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা? সি। সি ভাষাকে স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা বলা হয়, কারণ সি ভাষার যে মূল সমস্যা সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে সমাধান করা হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোনটি স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা? সি ভাষা। এখন সি ভাষাকে কেন স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা বলা হয়? লক্ষ্য করি, সি ভাষায় যে মূল সমস্যা সেটা ছোট ছোট অংশে ভাগ করে প্রতিটি অংশের জন্য নির্ধারিত ভেরিয়েবল ফাংশন ব্যবহার করা হয়, আলাদা আলাদা করে ভাগ ভাগ করে, তাই একে স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা বলা হয়। স্ট্রাকচার অনুযায়ী কাজ করা হয়। সি ভাষাকে স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা বলে, সি ভাষাকে উচ্চ স্তরের ভাষা বলে, সি ভাষাকে মধ্যস্তরের ভাষা বলে, সি ভাষাকে সকল ভাষার জনক বলে। এগুলো মনে রাখবো। পরবর্তী প্রশ্ন, কত সালে সি প্লাস প্লাস বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হয়? 85 সালে। 1980 সালে সি প্লাস প্লাস তৈরি হয়, কিন্তু 85 সাল থেকে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হয়। বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে, মেশিন ভাষা আর মধ্যস্তরের ভাষা, মেশিন ভাষা আর মধ্যস্তরের ভাষা, এই দুটো সঠিক। উচ্চ স্তরের ভাষা বিট বাইট নিয়ে কাজ করে না। অ্যালগল শব্দটি এসেছে নিচের কোনটি থেকে? অ্যালগরিথমিক থেকে। অ্যালগরিথমিক থেকে। অ্যালগল হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষা যেটি বৈজ্ঞানিক ও প্রকৌশল সমস্যা সমাধানে ব্যবহার করা হতো। অ্যালগল এটা থেকে এসেছে, অ্যালগরিথমিক থেকে। বানানটা মনে রাখবো, কিন্তু বানান কিন্তু কাছাকাছি আছে প্রায়। প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য। হ্যাঁ কষ্টসাধ্য। দক্ষ প্রোগ্রাম, এটাও সত্য। দ্রুত নির্বাহ হয়, এটাও তো সত্য। সবগুলোই তো সত্য মনে হচ্ছে, সবগুলোই সত্য। তিনটাই সত্য মেশিন ভাষা সম্পর্কে। পরের প্রশ্ন, সি প্লাস প্লাস প্রোগ্রামিং ভাষা প্রবর্তনের নাম কি? বিয়ার্নিস স্ট্রাউস-স্টোভ। বিয়ার্নিস স্ট্রাউস-স্টোভ সি ভাষা আবিষ্কার করে, আর এই ডেনিস রিচি সি প্লাস প্লাস আবিষ্কার করে বিয়ার্নিস স্ট্রাউস-স্টোভ, আর ডেনিস রিচি আবিষ্কার করে সি 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 ভাষা। ঠিক আছে, এটা মনে রাখবো। এই যে 1980 সালে বেল ল্যাবরেটরিতে সি প্লাস প্লাস আবিষ্কার হয়, 1985 সাল থেকে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হয়। সি প্লাস প্লাস বিয়ার্নিস স্ট্রাউস-স্টোভ আবিষ্কার করে। ওরাকল একটি আরডিবিএমএস সফটওয়্যার। আচ্ছা, সিকিউরিটির দিক থেকে ওরাকল সবচেয়ে শক্তিশালী সফটওয়্যার। এই আরডিবিএমএস এর পূর্ণরূপ হচ্ছে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে 6 নম্বর অধ্যায়ে আমরা আরো ব্যাপক জানবো। এটা সম্পর্কে 6 নম্বর অধ্যায়ে আরো ব্যাপক জানবো। এবং এই ওরাকলটা হচ্ছে একটি ডেটাবেজ সফটওয়্যার, এটা মনে রাখবো, ডেটাবেজ। কত সালে ওরাকল ভাষা তৈরি হয়? এই 1977 সালে। 1977 সালে এড ওয়াটসন বব মাইনারকে সাথে করে নিয়ে এই ওরাকল ভাষার উদ্ভাবন করেন। নিম্নের কোন ভাষাটি অক এর পরবর্তী ভার্সন? জাভা। জাভা হচ্ছে অক এর পরবর্তী ভার্সন। আরেকটি বিষয় বলে রাখি, এই অক শব্দের অর্থ কিন্তু ঝাউ গাছ। ওই যে আমরা ঝাউ গাছ দেখি না, অক ট্রি বলে। আর জাভার আগে পূর্ব নাম ছিল অক। জাভা সফটওয়্যারের পূর্ব নাম ছিল অক। আমার সামনে যারা আছে কথা বলো না, খেয়াল করো। উৎস প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে রূপান্তরের জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় অনুবাদক প্রোগ্রাম।
অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞাই হচ্ছে উৎস প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে রূপান্তর করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে ট্রান্সলেটর প্রোগ্রাম ইংরেজিতে বলা হয়, বাংলায় বলা হয় অনুবাদক প্রোগ্রাম। মনে রাখবো। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি। আচ্ছা, অনুবাদক প্রোগ্রাম কাকে বলে আমি একটু দেখি, এটা লিখে দিলাম। এই যে উৎস প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে রূপান্তর করার জন্য অনুবাদক প্রোগ্রামের দরকার হয়। অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার। অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার। এই যে এই কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার। কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার। যে এখানেও দেখাইলাম কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার। উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলে? সোর্স কোড, উৎস প্রোগ্রাম। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে, আর উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে। বিষয়টি মনে রাখবো। অবজেক্ট কোড আর অবজেক্ট প্রোগ্রাম এক কথা। মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে অবজেক্ট কোড বা অবজেক্ট প্রোগ্রাম বলে। মেশিন ভাষা ব্যতীত অন্যান্য সকল ভাষাকে বলা হয় উৎস প্রোগ্রাম, আর মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম, অবজেক্ট কোডও বলে। আর অন্যান্য ভাষা থেকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য, অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরের জন্য কম্পাইলার ব্যবহার করা হয়, অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়। এগুলো আমরা মনে রাখবো। এটা আলোচনা করেছি, স্কিপ করে গেলাম। নিম্নের কোন অনুবাদক প্রোগ্রামটি আকারে ছোট? ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার জায়গা কম লাগে, কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রেটার ছোট। আমরা তো জানি অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। এর মধ্যে ইন্টারপ্রেটার ছোট। ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে আর অনুবাদ করে, আর কম্পাইলার সমস্ত প্রোগ্রাম একসাথে পড়ে আর অনুবাদ করে। এগুলো আমরা মনে রাখবো কিন্তু। পরবর্তী প্রশ্ন, কোন অনুবাদক প্রোগ্রাম মেমোরি অবস্থানের জায়গা বেশি নেয়? কম্পাইলার। কম্পাইলার জায়গা বেশি নেয়, কম্পাইলারের জায়গা বেশি লাগে, এবং কম্পাইলারের মাধ্যমে সমস্ত প্রোগ্রাম একবার অনুবাদ করা যায়। এখানে একটা প্রশ্ন বলেছে উৎস প্রোগ্রাম, হোয়াট চিহ্ন, বস্তু প্রোগ্রাম। তো মাঝখানে কি বলবে বলো তো তোমাদের মধ্যে কেউ? উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার জন্য কোনটার দরকার হয়? অনুবাদক প্রোগ্রাম। ঠিক বলছো, অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম, হ্যাঁ ঠিক বলেছো, অনুবাদক প্রোগ্রাম। এখানে কি বলবে? অ্যাসেম্বলি ভাষাকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার জন্য কোনটা ব্যবহার করা হয়? অ্যাসেম্বলি ভাষাকে। অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি? অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন ভাষায় লেখা প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বলা হয়? কোনটা বলো? বস্তু প্রোগ্রাম বলে। যান্ত্রিক ভাষা। যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে, ঠিক বলেছো তোমরা, যান্ত্রিক ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষার প্রজন্ম কাল কোনটি? তৃতীয় প্রজন্ম হচ্ছে এই তৃতীয় প্রজন্মের ভাষাকে উচ্চতর প্রোগ্রামিং ভাষা বলা হতো, তাই না? এগুলো মনে রাখবো। এই যে এখানে আমি এখানে লিখে দিলাম, একটু ভালো করে লক্ষ্য করি। প্রথম প্রজন্মের ভাষা 1945 থেকে 49, যেটিকে মেশিন ভাষা বলা হয়। দ্বিতীয় প্রজন্মের ভাষা 1950 থেকে 59, যেটিকে অ্যাসেম্বলি ভাষা বলা হয়। তৃতীয় প্রজন্মের ভাষা 60 থেকে 69, যেটিকে অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা, উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন ইত্যাদি। আর চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে 70 থেকে 79 পর্যন্ত। পঞ্চম প্রজন্মের ভাষা 80 থেকে বর্তমান। এগুলি মনে রাখবো। আচ্ছা, আবার আরেক দিক থেকে প্রোগ্রামিং ভাষাকে ভাগ করা হয়। এই যে কিছুক্ষণ আগে যে 5 প্রকার দেখলাম না, প্রথম আর দ্বিতীয়, এই দুটাকে লো লেভেল বলে, নিম্ন স্তরের। আর পরবর্তী তিনটাকে বলা হয় হাই লেভেল, উচ্চ স্তরের। এই দুটো কিন্তু মনে রাখবো। তাহলে স্তরের ভিত্তিতে দুই প্রকার, প্রজন্মর কাল অনুযায়ী 5 প্রকার, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, সাল অনুযায়ী, সময় অনুযায়ী। আর স্তর অনুযায়ী দুই প্রকার, নিম্ন স্তর, উচ্চ স্তর। নিম্ন স্তর প্রথম আর দ্বিতীয় প্রজন্ম, উচ্চ স্তর পরবর্তী 3 প্রজন্ম। এগুলো মনে রাখবো কিন্তু। আমি এগুলো নিয়ে এমসিকিউ নাই, কিন্তু মনে রাখবো। 4GL কি? ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 4GL এর পূর্ণরূপ হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখানে ভালো করে লক্ষ্য করি, ফোর্থ জেনারেল ল্যাঙ্গুয়েজ, 4 জেনারেশন ল্যাঙ্গুয়েজ, কিন্তু উল্টো পাল্টা আছে, খেয়াল রাখতে হবে। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বানানো খেয়াল করতে হবে।
4GL এর পূর্ণরূপ। অনেক সময় 1 মার্কসের প্রশ্ন আসে যে 4GL কি, খালি এটুকু লিখলেই 1 মার্ক পাওয়া যায়। পূর্ণরূপ, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য কোনটি ব্যবহার করে? অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য কোনটা? অ্যাসেম্বলার, ঠিক বলেছে, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ভাষার নেমোনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করে। কোনটি প্রোগ্রামের সব ভুল একসাথে প্রদর্শন করে? কম্পাইলার। কম্পাইলার সব প্রোগ্রামে একসাথে পড়ে। ভালো করে লক্ষ্য করি, ডিবাগার নামে কোনো অনুবাদক প্রোগ্রাম নেই। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3টা, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। তাহলে অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে। ভালো করে শোনো সবাই, অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে, কম্পাইলার একসাথে অনুবাদ করে, একসাথে ভুল থাকলে প্রদর্শন করে, আর ইন্টারপ্রেটার 1 লাইন করে পড়ে, ভুল থাকলে 1 লাইনের ভুল দেখায়। সেজন্য এখানে বলেছে সব ভুল একসাথে প্রদর্শন করবে। কোনটা? কম্পাইলার। কারণ কম্পাইলার কাজ একসাথে সব অনুবাদ করা। তাহলে একসাথে অনুবাদ করলে ভুলগুলো একসাথে দেখাবে। বুঝছো কি না? কম্পাইলার আর ইন্টারপ্রেটার নিয়ে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আসে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কম্পাইলার ইন্টারপ্রেটার নিয়ে। নিম্নের কোন অনুবাদক প্রোগ্রাম একবার অনুবাদ করার পর আর অনুবাদ করার প্রয়োজন হয় না? কম্পাইলার। কারণটা কি? কম্পাইলার যদি একবার অনুবাদ করে একবার সম্পূর্ণ অনুবাদ হয়ে যায়, আর সেকেন্ড টাইম অনুবাদ করার দরকার হয় না। আর ইন্টারপ্রেটারে বারবার অনুবাদ করতে হয়, কারণ ও বেড়া এক লাইন করে। নিম্নের কোন অনুবাদক প্রোগ্রামের বারবার অনুবাদ করার দরকার হয়? ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার যেহেতু 1 লাইন করে পড়ে অনুবাদ করে, তাই যতবার আমি প্রোগ্রাম রান করব ততবার অনুবাদ করে নিতে হবে। এটার সমস্যা। পঞ্চম প্রজন্মের ভাষার সময়কাল 80 থেকে বর্তমান। 80 থেকে বর্তমান পঞ্চম প্রজন্মের ভাষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয় এই পঞ্চম প্রজন্মের ভাষায়। বিষয়টি মনে রাখবো। প্রোলগ পঞ্চম প্রজন্মের ভাষা। আচ্ছা, পঞ্চম প্রজন্মের আরো কিছু ভাষা দেখি। OPS 5, প্রোলগ, মার্কারি, এগুলো হচ্ছে 5GL, পঞ্চম প্রজন্মের ভাষা। এগুলো মনে রাখবো। নেমোনিক কোড দ্বারা লিখিত প্রোগ্রামকে অ্যাসেম্বলি ভাষা বলে। এটাকে রূপান্তরের জন্য কোনটি ব্যবহার করা হয়? তো নেমোনিক কোড ব্যবহার করা হয় অ্যাসেম্বলি ভাষায়, আর অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা হয় অ্যাসেম্বলার। একই জিনিস বিভিন্ন ভাবে আমি দিয়েছি যাতে মনে থাকে। নিম্নের কোনটি চতুর্থ প্রজন্মের নন প্রসিডিউলার ভাষা? ইন্টালেক্ট, RPG2, ফোকাস, SQL, এগুলো সব ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, চতুর্থ প্রজন্মের ভাষা, এবং এগুলো নন প্রসিডিউলার ভাষা। এগুলো মনে রাখবো। আরো কয়েকটা লিখে দিছি। নিচের কোন ভাষার ক্ষেত্রে ইন্টেলিজেন্ট কম্পাইলার ব্যবহার করা হয়? বলো তো কোনটার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়? কোনটায়? 5GL। পঞ্চম প্রজন্মের ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, 4GL এর আর একটা নাম আছে, RAD। 4GL কে RAD টুল বলে। RAD এর পূর্ণরূপ র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। RAD টুল মানে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুল। এই 4GL এর আর একটা ভিন্ন নাম RAD টুল। মনে রাখবো বিষয়টা। রাকিব একটি প্রোগ্রাম রচনা করেন। প্রোগ্রামটি রান করার সময় একসাথে সব ভুল ধরা পড়ে। তিনি অনুবাদক প্রোগ্রামটি ছিল কম্পাইলার। একসাথে ভুল ধরা পড়ছে না, এটা কম্পাইলার ছিল। পূর্বের উদ্দীপকে রাকিবের ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামের বৈশিষ্ট্য সম্পূর্ণ একসাথে পড়ে না 1 লাইন করে পড়ে, এটা ঠিক না। লেখা 3 সঠিক উত্তর। 1 লাইন করে পড়ে তো ইন্টারপ্রেটার সম্পর্কে বলা নাই, ওখানে বলা আছে কম্পাইলার সম্পর্কে। নিম্নের কোনটি অন্য তিনটেতে ভিন্ন? ভালো করে লক্ষ্য করি। ইন্টারপ্রেটার, কম্পাইলার, অ্যাসেম্বলার, এই তিনটা কিন্তু অনুবাদক প্রোগ্রাম, বাট এটা কিন্তু আলাদা। অপারেটর অনুবাদক প্রোগ্রাম না, তাই এইটা উত্তর। কারণ এটা আলাদা। 1 নম্বর পরে লিখে নিও। 1 নম্বর ইন্টারপ্রেটার, কম্পাইলার, অ্যাসেম্বলার, এই তিনটা অনুবাদক প্রোগ্রাম, বাট এটা কিন্তু অনুবাদক প্রোগ্রাম না, এটা আলাদা। যেহেতু এটা আলাদা সেজন্য এটা উত্তর। কোনটি অন্য তিনটাতে ভিন্ন? একটি এক্সেপশনাল প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ইন্টারপ্রেটার প্রোগ্রামকে 1 লাইন করে পড়ে, ইন্টারপ্রেটার 1 লাইন করে পড়ে আর অনুবাদ করে, আর কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে পড়ে। এটা বারবার বলছি কিন্তু।
প্রোগ্রাম সংগঠনের প্রথম অংশ ইনপুট। প্রোগ্রাম সংগঠনের তিনটা প্রধান অংশ: ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট। ইনপুট, প্রসেসিং, আউটপুট, এটা প্রোগ্রাম সংগঠনের মূল যে কাজ। এই যে ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট। ইনপুট কিন্তু তথ্য প্রক্রিয়াকরণ পর আউটপুট আকারে দেখতে পায়। এই সিস্টেমকে ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট বলে। এটা প্রোগ্রাম সংগঠনের মূল কাজ। নিম্নের কোনটি যন্ত্র নির্ভর ভাষা? অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা কেন যন্ত্র নির্ভর ভাষা একটু বলি। অ্যাসেম্বলি ভাষায় আর মেশিন ভাষায় আমরা যখন প্রোগ্রাম লিখি তখন এক কম্পিউটারের ভাষা আর এক কম্পিউটারে চলবে না, তাই একে মেশিন নির্ভর বলে। অ্যাসেম্বলি ভাষায় আমি এক কম্পিউটারে যদি ভাষা লিখি সেটা আর এক কম্পিউটারে ব্যবহার করা যায় না, সেই জন্য এটাকে বলা হয় মেশিন নির্ভর ভাষা। বিষয়টি মনে রাখবো, তাকে যন্ত্র নির্ভর ভাষা বলে। প্রোগ্রামের গঠন রীতিকে কি বলে? গঠন রীতিকে প্রোগ্রাম সংগঠন বলে। ওই যে ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট, প্রোগ্রামের গঠন রীতিকে প্রোগ্রাম সংগঠন বলে। ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট, ইনপুট, প্রসেসিং, আউটপুট, তিনটা প্রধান অংশ প্রোগ্রামের। পরবর্তী প্রশ্ন, অ্যাকুমুলেটর ডেটাকে অন্য চলকে সংরক্ষণের জন্য কোনটা ব্যবহার করা হয়? এসটিএ। এই যে সংরক্ষণের জন্য এসটিএ ব্যবহার করা হয়, সংরক্ষণের জন্য। এটা এই অ্যাসেম্বলি ভাষার, যেমন সাব দ্বারা বিয়োগ বোঝায়, এডিডি দ্বারা যোগ বোঝায়, এমইউল দ্বারা গুণ বোঝায়, এসটিএ দ্বারা স্টোর করা বা সংরক্ষণ বোঝায়। প্রোগ্রামে ভুল ত্রুটি পরীক্ষা করাকে কি বলে? প্রোগ্রাম টেস্টিং। প্রোগ্রাম টেস্টিং, প্রোগ্রাম টেস্টিং হচ্ছে প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধন করা না, ভুল ত্রুটি টেস্ট করা, প্রোগ্রাম ভুল ত্রুটি পরীক্ষা করা, কে প্রোগ্রাম টেস্টিং বলে। কোনো সমস্যা? কি বলো কোনটা? নাই তো লিখে নাও। কি লেখা আছে? কি প্রশ্ন? প্রোগ্রাম রচনায় যে সকল ভুল তাকে কি বলে? দেওয়া আছে ফ্লোচার্ট, বাগ, অ্যালগরিদম। বাগ, 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 টিক মারো বাগে। অর্থাৎ ওখানে একটা প্রশ্ন আছে, ওরা একটা প্রশ্ন করেছে যে প্রোগ্রাম নির্ণয়ে যে সমস্ত ভুল হয় তাকে কি বলে? বাগ বলে। আর ভুল সংশোধন করার প্রক্রিয়াকে ডিবাগিং বলে। আচ্ছা, প্রোগ্রাম উন্নয়নের ধাপ সমূহ আমরা একটু দেখি। প্রোগ্রাম উন্নয়নের ধাপ সমূহ: প্রথম ধাপ হচ্ছে প্রোগ্রাম নির্দিষ্টকরণ, দ্বিতীয় ধাপ প্রোগ্রাম বিশ্লেষণ, তৃতীয় ধাপ প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ডেভেলপমেন্ট। এই যে প্রোগ্রাম বাস্তবায়নের মধ্যে আমরা এই প্রোগ্রাম টেস্টিং আর প্রোগ্রাম ডিবাগিং দুইটা আছে। সর্বশেষ ধাপ হচ্ছে প্রোগ্রাম সংরক্ষণ। নিম্নের কোনটি সবচেয়ে শক্তিশালী ডেটাবেস সফটওয়্যার? ওরাকল। ওরাকল হচ্ছে আরডিবিএমএস। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা এবং প্রোগ্রাম টেস্টিং কোন অংশে করা হয়? বাস্তবায়ন অংশে। বাস্তবায়ন অংশে প্রোগ্রাম টেস্টিং এবং প্রোগ্রাম ডিবাগিং করা হয় বাস্তবায়ন অংশে। প্রোগ্রামের ভুলকে কি কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। একটা হচ্ছে এই যে ব্যাকরণগত ভুল, যৌক্তিক ভুল, রান টাইম ভুল। প্রোগ্রামের ভুলকে তো বাগ বলে, আর 3 ধরনের ভুল হয়ে থাকে, যথাক্রমে ব্যাকরণগত ভুল হতে পারে, যৌক্তিক ভুল হতে পারে, আবার রান করার সময় ভুল হতে পারে। নিম্নের কোনটি প্রোগ্রামের ব্যাকরণগত ভুল? সেমিকোলন না লেখা, সেমিকোলন না লেখাটা ব্যাকরণগত ভুল, সিনট্যাক্স ভুল। নিম্নের কোনটি প্রোগ্রামের যৌক্তিক ভুল? এই যে এ লেস দেন বি, এ লেস দেন, গ্রেটার দেন, লেসার দেন, এগুলো যৌক্তিক ভুল, যুক্তিগত ভুল। এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন, মনে রাখবো। প্রোগ্রাম উন্নয়নের সর্বশেষ ধাপ রক্ষণাবেক্ষণ। প্রোগ্রাম সর্বপ্রথম ধাপ নির্দিষ্টকরণ, আর সর্বশেষ হচ্ছে রক্ষণাবেক্ষণ। সর্বপ্রথম হচ্ছে নির্দিষ্টকরণ, প্রোগ্রাম নির্দিষ্টকরণ প্রথম ধাপ, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ সর্বশেষ ধাপ। সুডো কোড এর ক্ষেত্রে সুডো শব্দের অর্থ কি? সত্য নয়। সুডো শব্দের অর্থ সত্য নয়। সুডো কোড কি সেটাকে জানা উচিত। সুডো কোড হচ্ছে আমরা যখন প্রোগ্রামিং এর বিভিন্ন কোন ধাপে কি করব অ্যালগরিদমের আকারে বর্ণনা করি, তাই অ্যালগরিদমের বিকল্প হিসেবে সুডো কোড ব্যবহার করা হয়। প্রোগ্রামের বর্ণনা সুডো কোডের মাধ্যমে দেওয়া যায়। সুডো কোডের অর্থ হচ্ছে সত্য নয়। প্রোগ্রাম উন্নয়নের সর্বশেষ ধাপ প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, আর সর্বপ্রথম ধাপ প্রোগ্রাম নির্দিষ্টকরণ, আর সর্বশেষ ধাপ হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। উচ্চ স্তরের ভাষা বা অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রাম কোনটি? উচ্চ প্রোগ্রাম। উচ্চ স্তরের ভাষা লিখিত প্রোগ্রামকে উচ্চ প্রোগ্রাম বলে।
কোন একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের যুক্তিসঙ্গত ধারাবাহিক বর্ণনাকে অ্যালগরিদম বলে? এই প্রশ্নটা আছে 101-এ? আচ্ছা, সমস্যা নেই। 101-এ কোন একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের যুক্তিসঙ্গত ধারাবাহিক বর্ণনাকে অ্যালগরিদম বলে। অ্যালগরিদম হচ্ছে কোন একটি সমস্যা সমাধানের ধারাবাহিক বর্ণনা। আচ্ছা, এই যে আমি এখানে উপস্থাপন করলাম, এই যে লক্ষ্য করি, এটা হচ্ছে অ্যালগরিদম। কোন ধাপে কি করবো বর্ণনা করেছি, আর এটা হচ্ছে ফ্লোচার্ট। অ্যালগরিদম, ফ্লোচার্ট। তারপরে কোনটা? প্রোগ্রাম নির্দিষ্ট গঠনকে কি বলে? অ্যালগরিদম বলে, নাকি প্রোগ্রাম সংগঠন বলে? প্রোগ্রামের নির্দিষ্ট গঠন, তোমাদের এটার সাথে মিল আছে? এই প্রশ্নটা কি আছে তোমাদের? ওই অ্যালগরিদম বলে। বাবা, তোমাদের ওখানে যে প্রশ্নগুলি আছে সেগুলা কি উত্তর পেয়েছো? রচিত ভাষা, ওটা তো যান্ত্রিক ভাষা, এটা তো 1 নম্বরে আছে। এটা আর কোনটা পাও না উত্তর? আচ্ছা, ওইটা আসবে, ওটা আসবে, ফ্লোচার্ট বলে। আচ্ছা, তাহলে এটা যাই একটু, এটা আমি চেঞ্জ করে দেবো। এইখানে এই পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, প্রোগ্রামের নির্দিষ্ট গঠন রীতিকে প্রোগ্রাম সংগঠন বলে। অ্যালগরিদমের চিত্ররূপকে কি বলে? ফ্লোচার্ট বলে। অ্যালগরিদমের চিত্ররূপ মানে চিত্রের মাধ্যমে যখন উপস্থাপন করা হয়, ফ্লোচার্ট বলে। 2 নম্বরে আছে তোমাদেরটা। এই যে এটা হচ্ছে ফ্লোচার্ট, এটা হচ্ছে অ্যালগরিদম, আর এই অ্যালগরিদমের চিত্ররূপ আমরা যখন উপস্থাপন করি, এটা হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট চিত্রের মাধ্যমে উপস্থাপন, অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করে। দেখছো, প্রোগ্রামের প্রক্রিয়াকরণ কোন প্রতীক ব্যবহার করা হয়? প্রক্রিয়াকরণে আয়তক্ষেত্র। প্রক্রিয়াকরণে আয়তক্ষেত্র, এই যে এই প্রতীক ব্যবহার করে প্রক্রিয়াকরণ করা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা আয়তক্ষেত্র। প্রোগ্রামের এই সামান্তরিক প্রতীক ব্যবহার করা হয় গ্রহণ নির্গমন, মানে কি ইনপুট আউটপুট। ইনপুট আউটপুটের জন্য এই প্রতীক ব্যবহার করা হয়, এটা ইনপুট, এটা আউটপুট। প্রোগ্রামের এইটা প্রবাহ প্রতীক, এই যে প্রবাহ প্রতীক। প্রবাহ প্রতীক বিভিন্ন রকম আছে, এই যে লক্ষ্য করি, এই বিভিন্ন রকম অ্যারো, আপ ডাউন লেফট রাইট, এগুলো হচ্ছে প্রবাহ প্রতীক বলে। পরের প্রশ্ন, এইখানে এটা এক্সট্রা প্রশ্ন একটি, এটা প্রক্রিয়া, এটা হচ্ছে ইনপুট আউটপুট, এটা ইনপুট আউটপুট। এই বৃত্ত প্রতীক, এটা ডিম্বাকৃতি না, এটা শুরু এবং শেষ, জানো তো? এটা শুরু এবং শেষ, শুরু করার জন্য এই প্রতীক, শেষ করার জন্য এই প্রতীক, সেম প্রতীক। এইটা একটা নতুন প্রশ্ন, এটা টিকা লেখার জন্য ব্যবহার করি, এই প্রতীকটা টিকা লেখার জন্য ব্যবহার করি। 6 নম্বর আমি যখন বললাম তখন কি করছিলাম? আমি তো এখানে বেশ কয়েকক্ষণ বলেছি। 6 নম্বর আবার দেখো, 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করে, এখানে বলছে এই যে ডিম্বাকৃতি প্রতীক দ্বারা বোঝানো হয়েছে প্রোগ্রাম শুরু প্রোগ্রাম শেষ, তাহলে এটা উত্তর। এই প্রতীকটা টিকার জন্য, টিকা লেখার জন্য, এটা ব্যবহার কিন্তু খুব কম। প্রোগ্রাম এইটা হচ্ছে কোন প্রতীক বলো তো? এই আয়তাকার প্রতীকটা কিসের জন্য ব্যবহার করা হয়? প্রক্রিয়াকরণ প্রতীক, প্রক্রিয়াকরণ প্রতীক। আরেকবার বলেছিলাম, খেয়াল করতে হবে। এই প্রতীকটা কোন প্রতীক? সিদ্ধান্ত প্রতীক, ঠিক বলেছো, এটা সিদ্ধান্ত প্রতীক। ফ্লো চার্টের বিষয়কে কম্পিউটারের মাধ্যমে রূপান্তর করাকে কি বলে? ফ্লো চার্টের মাধ্যমে কম্পিউটার প্রোগ্রামিং করাকে কোডিং বলে। অর্থাৎ আমরা ফ্লো চার্ট যখন আঁকি, সে ফ্লো চার্ট অনুযায়ী যখন কোডিং করি, সেটাকে প্রোগ্রামিং বলে। প্রোগ্রাম ফ্লো চার্টের ক্ষেত্রে কোন প্রতীকটি ইনপুট আউটপুট হিসেবে ব্যবহার করা হয়? এই আয়তক্ষেত্র, সামান্তরিক। ইনপুট আউটপুট হচ্ছে সামান্তরিক, আর আয়তক্ষেত্র হচ্ছে প্রক্রিয়াকরণ। 11 নম্বর টিক মারছো? সামান্তরিক, এই যে এটা সামান্তরিক, ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, প্রোগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য নির্দেশনা স্টেটমেন্ট সমাধান করার জন্য কোনটি ব্যবহার করা হয়? ধরন, ওই সুডোকোড। সুডোকোড হচ্ছে প্রোগ্রামের ধরন তুলে ধরা হয়। এই প্রশ্নগুলো তোমাদের এখানে নাই, তাই না? দেখে নাও, পরের প্রশ্নটা দেখো। ফ্লোচার্ট কত প্রকার? ফ্লোচার্ট 2 প্রকার, প্রোগ্রাম ফ্লোচার্ট, সিস্টেম ফ্লোচার্ট।
প্রোগ্রাম ফ্লোচার্ট, সিস্টেম ফ্লোচার্ট। ফ্লোচার্ট কয় প্রকার? দুই প্রকার, প্রোগ্রাম ফ্লোচার্ট আর সিস্টেম ফ্লোচার্ট। প্রোগ্রাম লেখার পূর্বে প্রোগ্রামের কাজের ধাপ সমূহ চিত্রের মাধ্যমে উপস্থাপনকে কি বলে? চিত্রের মাধ্যমে উপস্থাপনকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। ফ্লোচার্ট তো আরেকটা আছে, সিস্টেম না, যেহেতু প্রোগ্রামের কথা বলা আছে তাই প্রোগ্রাম ফ্লোচার্ট হবে উত্তর। এখানে কিন্তু ফ্লোচার্ট এখানেও আছে এখানেও আছে, কিন্তু প্রোগ্রামের কথা বলা আছে তাই প্রোগ্রাম ফ্লোচার্ট হবে। আর 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। শোনো, এখন কিছু প্রশ্ন আমি করাচ্ছি তোমাদের টেস্ট করার জন্য, যেটা তোমাদের এখানে নাই, আমি এখানে এক্সট্রা লিখেছি। এখানে বলো কোনটা সঠিক। শুরু করার জন্য কোন প্রতীক? খ, 2। ওকে, ঠিক আছে, এটা শুরু করার প্রতীক, পারছো। কোনটি সংযোগ প্রতীক? এই যে এটা কানেক্টর প্রতীক, এইটা। আর এইটা হলে শুরু শেষ হবে, এটা কানেক্টর। সিদ্ধান্ত প্রতীক কোনটা? গ, এইটা না? আচ্ছা, ঠিক আছে, পারছো। প্রসেসিং প্রতীক কোনটা? ক, ঠিক বলেছো, এটা প্রক্রিয়া করো। কোনটি সিস্টেম ফ্লোচার্ট? এটা একটু নতুন তোমাদের কাছে, এটা সিস্টেম ফ্লোচার্ট, ওটা আলাদা। এইগুলা প্রোগ্রামে আছে, ওটা প্রোগ্রামে ছিল না, এটা সিস্টেম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্ট আর প্রোগ্রাম ফ্লোচার্টে একই প্রতীক ব্যবহার করে। এইটা, এই প্রতীকটা সিস্টেম এবং ফ্লোচার্টে উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে। সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ এবং বি কে ভাগ করার জন্য কোনটা ব্যবহার করা হয় বলো? ক, ঠিক বলেছো, ক। 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। এ এবং বি কে গুণ করার জন্য কোনটা ব্যবহার করা হয়? এইটা। সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরের সূত্র কোনটি? এখানে এই সূত্রটা সঠিক, এই যে এইটা। 15 নম্বর এইটা, গ। 16 নম্বর প্রশ্ন, ফারেনহাইটকে সেন্টিগ্রেডে রূপান্তরের তাপমাত্রা হচ্ছে এই যে এটা, 5 × F-32/9। এই সূত্রগুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। লাস্ট প্রশ্ন আজকের আলাদা, একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? এই যে এটা সঠিক উত্তর, পায়ের মান ইন্টু আর স্কয়ার মানে কি আর ইন্টু আর। এই ছিল আজকের আলোচনা। কি বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, তোমার